পৃষ্ঠা ১৩০। প্রশ্ন ১২। সাইমন কমিশন গঠনের কারণগুলি কী ছিল? উত্তর: সূচনা। ভারতবাসীর শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের দাবি পূরণের লক্ষ্যে ভারত সচিব বার্কেনহেড এর পরামর্শে ব্রিটিশ পার্লামেন্ট জন অলসব্রুক সাইমনের নেতৃত্বে সাইমন কমিশন গঠন করেন। সাইমন কমিশন গঠনের কারণ: ১. মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন। ব্রিটিশ ভারতবাসীর ক্ষোভ কমিয়ে তাদেরকে জাতীয় আন্দোলন থেকে দূরে সরিয়ে আনার লক্ষ্যে মন্টেগু-চেমসফোর্ড শাসন সংস্কার আইন ১৯১৯ খ্রিস্টাব্দ চালু করে। এই শাসন সংস্কার আইনের ধারাগুলি কতখানি কার্যকর হলো তা অনুসন্ধানের জন্য ১০ বছর পর এক কমিশন গঠন করা হবে বলা হয়। যদিও ভারতের রাজনৈতিক পরিস্থিতির চাপে এবং ব্রিটেনে আসন্ন সাধারণ নির্বাচনে নিজের রক্ষণশীল দল কনজারভেটিভ পার্টিকে দিয়ে কিছু করে দেখানোর তাগিদে তড়িঘড়ি সাইমন কমিশন গঠন করে। ২. ভারতের রাজনৈতিক দলগুলির প্রভাব। ভারতে ১৯২৬ খ্রিস্টাব্দের নির্বাচনে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সত্ত্বেও জাতীয় কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সাফল্যে বড়লাট আরউইন ভয় পান। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরুর নেতৃত্বে গড়ে ওঠা স্বরাজ্য দল ব্রিটিশ সরকারের কাছে কেন্দ্রীয় আইনসভায় শাসন সংস্কার করার জন্য একটি গোলটেবিল বৈঠকের প্রস্তাব দেয়। মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ স্বরাজ্য দলের মতোই একটি দাবিপত্র ব্রিটিশ সরকারের কাছে পেশ করে। ৩. ব্রিটেনের সাধারণ নির্বাচন। ভারত সচিব লর্ড বার্কেনহেড ছিলেন রক্ষণশীল দলের সদস্য। তিনি এটা স্পষ্ট বুঝতে পারেন যে ১৯২৯-এর ব্রিটেনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তাঁর রক্ষণশীল দল অর্থাৎ কনজারভেটিভ পার্টিকে হারিয়ে শ্রমিক দল অর্থাৎ লেবার পার্টি জয়লাভ করবে ও শাসকরূপে ব্রিটেনে ক্ষমতায় আসবে। তাই রক্ষণশীল সরকার হঠাৎ ঠিক করে ব্রিটিশ সাম্রাজ্যের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে এমন কোনো বিষয়ই অনভিজ্ঞ শ্রমিক দল লেবার পার্টির হাতে ছেড়ে দেওয়া উচিত হবে না। তাই ভারত সচিব বার্কেনহেডের পরামর্শে ব্রিটেনের তৈরি সরকার ব্রিটেনের পার্লামেন্টে ৭ সদস্যকে নিয়ে সাইমন কমিশন গঠন করে। জানার আকাশ। ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয়তাবাদী নেতারা অনেক দিন থেকেই ১৯১৯-এর মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের নতুনভাবে মূল্যায়নের দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু ব্রিটিশ সরকার এ ব্যাপারে নীরব ছিল। সরকার এই আইনের ধারায় উল্লেখিত ১০ বছর সময়সীমা পার হওয়ার পরেই আইনটি পুনর্বিবেচনা করবে ভেবেছিল, কিন্তু ১৯২৭ খ্রিস্টাব্দে ব্রিটেনের নির্বাচনে রক্ষণশীল সরকারের সেখানকার শ্রমিক দলের কাছে হেরে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। প্রশ্ন ১৩। সাইমন কমিশন কি? অথবা টিকা লেখো সাইমন কমিশন। উত্তর: সাইমন কমিশন। ১. পরিচয়। ব্রিটিশ আইনজীবী জন অলসব্রুক সাইমনের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টে ৭ জন শ্বেতাঙ্গ সদস্যকে নিয়ে এক কমিশন গঠিত হয়, যার নাম সাইমন কমিশন। ২. প্রেক্ষাপট। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে স্বরাজ দল ১৯১৯ খ্রিস্টাব্দে মন্টেগু-চেমসফোর্ড শাসন সংস্কার আইনের পুনর্বিবেচনার দাবি তোলে। ভারত সচিব বার্কেনহেডের পরামর্শে ব্রিটিশ পার্লামেন্ট ভারতে উপযুক্ত সাংবিধানিক ও শাসনতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে জন অলসব্রুক সাইমন ব্রিটিশ আইনজীবী ও উদারপন্থী দল বা লিবারেল পার্টির সাংসদ এর নেতৃত্বে পার্লামেন্টের ৭ সদস্য বিশিষ্ট ইন্ডিয়ান স্ট্যাটিউটারি কমিশন গঠন করে। জন অলসব্রুক সাইমনের নামানুসারে এই কমিশনের নাম হয় সাইমন কমিশন। ৩. উদ্দেশ্য। সাইমন কমিশনের উদ্দেশ্যগুলি ছিল: ১. ১৯১৯ খ্রিস্টাব্দে মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের কার্যকারিতা বিচার করা। ২. ভারতীয়দের প্রশাসনিক যোগ্যতা মূল্যায়ন করা। ৩. ভারতে ভবিষ্যতে কতটুকু শাসন সংস্কার দরকার তা ঠিক করা।
4. প্রতিবাদ। ভারতীয়দের স্বার্থ রক্ষা করা হবে বলে সাইমন কমিশন গঠন করা হলেও তাতে কোনো ভারতীয় প্রতিনিধি রাখা হয়নি। তাই কংগ্রেস, মুসলিম লীগ এবং বামপন্থী সমস্ত রাজনৈতিক দল সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। হাতে কালো পতাকা ও সাইমন ফিরে যাও, গো ব্যাক সাইমন লেখা প্রচারপত্র সহ সর্বত্র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। লাহোরে সাইমন বিরোধী এক শোভাযাত্রায় পুলিশ লাঠি চালালে মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ফলে লালা লাজপত রায় লাঠির আঘাতে গুরুতর আহত হন। ও কয়েকদিন পর তাঁর মৃত্যু হয়। কলকাতায় সাইমন কমিশন আসার দিনটিতে অরন্ধন ও ধর্মঘট পালিত হয়। স্বরাজ্য দলের নেতা মতিলাল নেহেরুর নেতৃত্বে নেহেরু কমিটি গঠন করা হয় এবং স্থির হয় দেশের ভবিষ্যৎ সংবিধান রচনা করবেন দেশের নেতারাই, কোনো বিদেশি কমিশন নয়। এখানে একটি ছবি দেওয়া রয়েছে, কয়েকজন মহিলা একটি ফেস্টুন হাতে দাঁড়িয়ে আছেন। সেখানে লেখা আছে সাইমন গো ব্যাক, নিচে লেখা আছে সাইমন কমিশন বিরোধী আন্দোলন। জানার আকাশ। সাইমন কমিশনের সভাপতি জন অলসব্রুক সাইমন ছাড়াও অন্যান্য সদস্যগণ হলেন ভাইকাউন্ট বার্নহ্যাম, লর্ড স্ট্র্যাথফোনা, এডওয়ার্ড ক্যাডোগান, স্টিফেন ওয়ালস, মেজর এটলি এবং কর্নেল লেনকফ। পরে স্টিফেন ওয়ালশ পদত্যাগ করলে তাঁর জায়গায় আসেন মিস্টার ভার্নন হার্টস হর্ন। 7 সদস্যের মধ্যে 2 জন ছিলেন ব্রিটেনের লেবার পার্টির সদস্য সভাপতি, সাইমন ছিলেন উদারপন্থী দলের, আর বাকিরা ছিলেন রক্ষণশীল দলের সদস্য। পৃষ্ঠা 131। অমান্য আন্দোলনের পরিকল্পনা গৃহীত হয়। 4. এই দিনটিকেই পরবর্তীকালে স্বাধীন ভারত সরকার প্রজাতন্ত্র দিবস হিসেবে গ্রহণ করে। প্রশ্ন 15। জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন 1929 খ্রিস্টাব্দ, এর গুরুত্ব উল্লেখ করো। উত্তর। সূচনা। তরুণ নেতা জওহরলাল নেহেরুর সভাপতিত্বে ইরাবতী নদীর তীরে লাহোরে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে 1929 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করে। লাহোর কংগ্রেসের গুরুত্ব। 1. পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ। 1. ঘোষণা। জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয়। সমাজের সকল স্তরের ভারতীয়গণ কংগ্রেসের এই সিদ্ধান্তে উৎসাহিত হয়ে ওঠেন। 2. প্রস্তাব গ্রহণের কারণ। পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণের কারণগুলি ছিল: এ. গান্ধীজি এটা অত্যন্ত স্পষ্টভাবে বুঝেছিলেন যে পূর্ণ স্বাধীনতার দাবি ছাড়া ভারতবাসীকে আর শান্ত রাখা যাবে না। বি. নেহেরু রিপোর্টকে ব্রিটিশ সরকার অমান্য করায় জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ অপমানিত বোধ করেন। সি. নেহেরু রিপোর্ট অনুযায়ী ব্রিটিশ সরকার 1 বছর সময় পেয়েছিল, কিন্তু তা অতিক্রান্ত হওয়ায় পূর্ণ স্বাধীনতার প্রস্তাব কার্যকর করার জন্য ভারতে আন্দোলন শুরু হয়। 2. প্রতীকী স্বাধীনতা দিবস পালন। জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্থির হয়, যতদিন না ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে ততদিন প্রতি বছর 26শে জানুয়ারি দিনটিকে প্রতীকী স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী 1930 থেকে 1947 খ্রিস্টাব্দের প্রতি বছর 26শে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। 3. আইন অমান্যের সিদ্ধান্ত গ্রহণ। জাতীয় কংগ্রেসের এই লাহোর অধিবেশনে আইন অমান্য আন্দোলনের পরিকল্পনা গৃহীত হয়। এই আন্দোলন পরিচালনার ভার অর্পিত হয় গান্ধীজির ওপর। এই সময় থেকেই ভারতের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র বিপ্লবী আন্দোলন ব্যাপক রূপ ধারণ করতে শুরু করে। সেই সহিংস আন্দোলনকে অহিংস আন্দোলনে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে গান্ধীজি আইন অমান্য আন্দোলন সূচনার সিদ্ধান্তে সিলমোহর দেন। 4. প্রজাতন্ত্র দিবসের স্বীকৃতি।
এই অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী 26শে জানুয়ারি দিনটি স্বাধীনতা দিবস হিসেবে স্বীকৃতি পায়। এই লক্ষ্যে গান্ধীজি এক শপথনামা তৈরি করেন। কংগ্রেসের কার্যনির্বাহক সমিতি দ্বারা গান্ধীজির এই শপথনামা গৃহীত হয়। এই শপথনামায় মূলত বলা হয় স্বাধীনতা ভারতবাসীর জন্মগত অধিকার। যদি কোনো সরকার ভারতবাসীকে এই অধিকার থেকে বঞ্চিত করে তাহলে সেই সরকারকে উচ্ছেদ করার অধিকার আছে ভারতবাসীর। 1929 খ্রিস্টাব্দে 31শে ডিসেম্বর মধ্যরাতে অধিবেশনের সভাপতি জওহরলাল নেহেরু ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন। ভারত স্বাধীন হওয়ার পর এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পৃষ্ঠা 132। প্রশ্ন 16, আইন অমান্য আন্দোলনে বাংলার জনগণের ভূমিকা কিরূপ ছিল তা সংক্ষিপ্তভাবে লেখো। উত্তর, সূচনা। গান্ধীজি নিজের হাতে আরব সাগরের জল থেকে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করলে দেশ জুড়ে শুরু হয় আইন অমান্য আন্দোলন। বাংলার জনগণের ভূমিকা: 1. লবণ আইন ভঙ্গে। বাংলার 24 পরগনা জেলার মহিষবাথান, নীলা, কালিকাপুর, ডায়মন্ড হারবার এবং মেদিনীপুরের কাঁথি মহকুমায় বিরাট আকারে লবণ আইন ভঙ্গ করা হয়। কাঁথি মহকুমার সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে লবণ আইন ভঙ্গ করার জন্য কর্মী শিবির স্থাপিত হয় এবং নিয়মিতভাবে লবণ সত্যাগ্রহ চলতে থাকে। বাংলার 24 পরগনা জেলায় লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল। এছাড়াও একদল সত্যাগ্রহী আসামের শ্রীহট্ট থেকে পায়ে হেঁটে বাংলার সমুদ্র তীরবর্তী পূর্ববঙ্গের নোয়াখালীতে গিয়ে লবণ আইন ভঙ্গ করেন। 2. অন্যান্য আইন ভঙ্গে। সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলের অভ্যন্তরভাগে অন্যান্য আইন ভঙ্গ করার কর্মপদ্ধতি গৃহীত হয়। কলকাতার মেয়র যতীন্দ্রমোহন সেনগুপ্ত প্রকাশ্য জনসভায় ব্রিটিশ কর্তৃক নিষিদ্ধ গ্রন্থ পাঠ করে রাজদ্রোহ আইন ভঙ্গ করেন। যশোহর, বাঁকুড়া, 24 পরগনায় ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলন শুরু হয়। কাঁথি, আরামবাগ, বালুরঘাট প্রভৃতি স্থানে কর বর্জন আন্দোলন শুরু হয়। মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় চৌকিদারি কর ও লবণ কর বন্ধ ও খাজনা বন্ধের আন্দোলন শুরু হয়। যশোর জেলার বর্গাদারেরা অর্ধেকের বদলে 2/3 ফসলের দাবি জানান। নগেন সরকার, ওয়ালি নওয়াজ, আব্দুল জালি, সুধাংশু অধিকারী প্রমুখ র্যাডিক্যাল নেতার নেতৃত্বে ইয়াং কমরেডস লীগ সংগঠন বর্গাদার ও গরিব চাষিদের পাশে এসে দাঁড়ায়। মেদিনীপুরে বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে ইউনিয়ন বোর্ডগুলির বিরুদ্ধে অহিংস প্রতিরোধ আন্দোলন সংগঠিত হয়। মেদিনীপুরের পটাশপুর ও সুতাহাটিতে ভাগ চাষিদের আন্দোলনে তীব্র রূপ নেয়। আরামবাগের গান্ধী নামে খ্যাত প্রফুল্লচন্দ্র সেন হুগলি জেলার আরামবাগে সম্পূর্ণ অহিংস পদ্ধতি মেনে কৃষক আন্দোলন পরিচালনা করেন। ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে স্থানীয় জমিদারদের বিরুদ্ধে হিন্দু মুসলমান কৃষকরা জোটবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। 17, প্রশ্ন 17, আইন অমান্য আন্দোলনে নারীদের অংশগ্রহণ কিরূপ ছিল? উত্তর, সূচনা। গান্ধীজি ইয়াং ইন্ডিয়া পত্রিকায় 10 এপ্রিল 1930 খ্রিস্টাব্দ মা বোনেদের প্রতি আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য বিশেষ আবেদন রাখেন। আইন অমান্য আন্দোলনে নারীরা: 1. আইন অমান্য কর্মসূচিতে 1. সাধারণের অংশগ্রহণ। ডান্ডি অভিযানকালে গান্ধীজি যে যে স্থানে বিশ্রাম নেন সেখানেই নারীরা স্বতঃস্ফূর্তভাবে সমবেত হন ও গান্ধীজির কথা শোনেন। এদের অনেকেই পরে আইন অমান্যে যোগ দেন। গান্ধীজি লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের সূচনা ঘটালে সমগ্র ভারতে নারীরাও লবণ আইন ভঙ্গ কর্মসূচি পালন করেন। হিন্দু নারীদের সঙ্গে দৌলতুন্নিসা খাতুন, রাজিয়া খাতুন, হালিমা খাতুন, হোসেনারা বেগম প্রমুখ মুসলমান নারীও আইন অমান্য আন্দোলনে যোগ দেন।
2 নেতৃত্ব সরোজিনী নাইডু, কমলা দেবী চট্টোপাধ্যায়, শান্তি দাস, বাসন্তী দেবী, কমলা নেহেরু, স্বরূপরানী নেহেরু, উর্মিলা দেবী, সরলাবালা দেবী, লীলা নাগ, রাজকুমারী অমৃত কাউর, রানী গাইদালো প্রমুখ আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দেন। সরোজিনী নাইডুর নেতৃত্বে 2,500 সত্যাগ্রহী সুরাট জেলার ধরসানার সরকারি লবণ গোলা দখলের জন্য অভিযান পরিচালনা করেন। কমলা দেবী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে 15,000 সত্যাগ্রহী ওয়াদালা লবণ কারখানার বিরুদ্ধে লবণ কারখানায় বিক্ষোভ দেখান। জানার আকাশ। বাংলার ঢাকায় আশালতা সেন, বরিশালে ইন্দুমতি গুহ ঠাকুরতা ও প্রফুল্লমুখী বসু, নোয়াখালীতে উষা গুহ, বাঁকুড়ায় শান্তশীলা পালিত ও সুষমা পালিত, হাওড়ায় পারুল মুখোপাধ্যায়, দিনাজপুরে প্রভা চট্টোপাধ্যায়, শ্রীহট্টে সরলাবালা দেবী, নোয়াখালীতে সুশীলা মিত্র, কুমিল্লায় লাবণ্যলতা চন্দ, 24 পরগনায় হোসেন তারা বেগম, সিলেটের জোবেদা খাতুন, গাইবান্ধার দৌলতুন্নেসা খাতুন, ময়মনসিংহে রাজিয়া খাতুন ও হালিমা খাতুন, বিক্রমপুরের ফুলবাহার বিবি, বীরভূমের সত্যবালা দেবী প্রমুখ আইন অমান্য আন্দোলনে অগ্রণী ভূমিকা নেন। 2 নারী সংগঠন তৈরি। বাংলায় একাধিক নারী সংগঠন গড়ে ওঠে। নারী সত্যাগ্রহ কমিটি, নিখিল জাতীয় নারী সংঘ, মহিলা রাষ্ট্রীয় সংঘ ইত্যাদি। মুসলিম নেত্রী জোবেদা খাতুনের নেতৃত্বে শ্রীহট্ট মহিলা সংঘ রাষ্ট্রীয় সম্মেলনের আয়োজন করে, যাতে সুভাষচন্দ্র বসু, উর্মিলা দেবী, শান্তি দাস প্রমুখ যোগ দেন। 3 পিকেটিংয়ে অংশগ্রহণ। মহিলা রাষ্ট্রীয় সংঘের নেতৃত্বে হাজার হাজার নারী কলকাতায় ও বিভিন্ন জেলায় বিদেশি দ্রব্য সামগ্রীর এবং মাদকের দোকানের সামনে পিকেটিং চালান। ছাত্রী সংঘের নেতৃত্বে স্কুল কলেজের সামনে পিকেটিং শুরু হয়। 4 অন্যান্য উদ্যোগ। 1 ডান্ডি অভিযানের পরের দিন শান্তি দাসের উদ্যোগে স্থাপিত নারী সত্যাগ্রহ সমিতি কলকাতা ও বাংলার বিভিন্ন অঞ্চলের সভার আয়োজন করে এবং শোভাযাত্রা বের করে। 2 বহু নারী সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন। 3 আইন অমান্য আন্দোলনে হিন্দু, মুসলিম, পাঞ্জাবি প্রভৃতি সম্প্রদায়ের নারীরা অংশ নেয়। মূল্যায়ন। শহর ও পল্লী এলাকায় অবস্থাপন্ন শিক্ষিত পরিবারের মেয়েরাই আইন অমান্যে অংশগ্রহণকারী মহিলাদের সামনের সারিতে ছিলেন। প্রশ্ন 18 আইন অমান্য আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ কিরূপ ছিল? উত্তর। সূচনা। 1930 খ্রিস্টাব্দে গান্ধীজি আইন অমান্য আন্দোলনের ডাক দিলে হাজার হাজার ছাত্র সেই আন্দোলনে যোগ দেয়। পৃষ্ঠা 133। আইন অমান্য পর্বে ছাত্র আন্দোলন। 1 বাংলায় গান্ধীজির ডান্ডি অভিযান শুরুর দিনে কলকাতার হাজরা পার্কে এক সমাবেশে 50 জন ছাত্র 1 মিনিট নীরবতা পালনের পর বন্দে মাতরম, গান্ধীজির জয় ধ্বনি তোলে। অল বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং তা থেকে ভেঙে তৈরি হওয়া বেঙ্গল প্রেসিডেন্সি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সুভাষচন্দ্র বসুর সমর্থিত আলাদা আলাদাভাবে আইন অমান্য কর্মসূচি পালন করে। কলকাতার অ্যালবার্ট হলে যতীন্দ্রমোহন সেনগুপ্তের সভাপতিত্বে সারা বাংলা থেকে 900-র বেশি ছাত্র প্রতিনিধি এক সম্মেলনে মিলিত হয়। কলকাতার প্রেসিডেন্সি কলেজ, বেথুন কলেজ, স্কটিশ চার্চ কলেজের ছাত্ররা পিকেটিং করতে গেলে পুলিশ তাদের উপর লাঠি চালায়। হাওড়া ময়দানেও এক বিশাল ছাত্র সমাবেশে পুলিশ আক্রমণ চালায় ও ছাত্রদের গ্রেফতার করে। কলকাতা ছাড়াও পূর্ব বাংলার চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুরে আইন অমান্য আন্দোলনে ছাত্র সমাজ ব্যাপকভাবে অংশগ্রহণ করে। তবে মেদিনীপুরের তমলুক ও কাঁথি মহকুমায় সমস্ত
উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা টানা 6 মাস স্কুল কলেজ বর্জন করে। দ্বিতীয় গোলটেবিল বৈঠক ব্যর্থ হলে আবার দ্বিতীয় পর্যায়ের আইন অমান্য আন্দোলন শুরু হয়। এই পর্বে পুলিশ নিষ্ঠুর দমননীতির আশ্রয় নেয়। পুলিশ নির্বিচারে ছাত্রদের গ্রেপ্তার করে ও কারাদণ্ড দেয়। 2. ভারতের অন্যান্য অঞ্চল। 1. মধ্যপ্রদেশের বেশিরভাগ জায়গায় ছাত্র সমাজ স্কুল কলেজ বয়কট করে। 2. আসাম শিক্ষা বিভাগের অধিকর্তা ক্যানিংহাম এক সার্কুলারের মাধ্যমে ছাত্রদের রাজনৈতিক কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করলে প্রতিবাদে প্রায় 3000 ছাত্র স্কুল কলেজ ত্যাগ করে। 3. উত্তরপ্রদেশেও ছাত্র সমাজ মিছিল, মিটিং ও পিকেটিংয়ে অংশ নেয়। লখনৌ, কানপুর, এলাহাবাদ, আলিগড়, বেরিলি, মিরাট, দেরাদুন, খুরজা প্রভৃতি স্থানে ছাত্র ইউনিয়ন গঠিত হল। 4. বিহারের চম্পারণ, মুঙ্গেরে ছাত্ররা বিলাতি কাপড় ও মদের দোকানে পিকেটিংয়ে অংশ নেয়। 5. আইন অমান্য আন্দোলনের প্রথম পর্বে বহু বিশিষ্ট শিক্ষক অধ্যাপকদের উৎসাহে ছাত্র সমাজ পাঞ্জাবে আইন অমান্যে অংশ নেয়। আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে পাঞ্জাব প্রদেশের ছাত্রদের সংগঠিত করার লক্ষ্যে লাহোরের প্রাদেশিক ছাত্র সম্মেলন আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়। 6. গান্ধীজি লবণ সত্যাগ্রহ ভঙ্গ করার সঙ্গে সঙ্গেই দিল্লিতে ছাত্ররা দলে দলে আইন অমান্যে অংশ নিতে শুরু করে। আন্দোলনে ব্যাপকভাবে ছাত্র সমাজের যোগদান করানোর লক্ষ্যে গঠিত হয় দিল্লি ছাত্র ইউনিয়ন। এতে ভয় পেয়ে ইংরেজ পুলিশ ছাত্র ইউনিয়নের নেতাদের গ্রেফতার করে ও দিল্লি ছাত্র ইউনিয়নের উপর নিষেধাজ্ঞা জারি করে। 19. আইন অমান্য আন্দোলনে গান্ধীজি কেন লবণ আইন ভঙ্গ করার কর্মসূচি গ্রহণ করেছিলেন? উত্তর: সূচনা। গান্ধীজি আইন অমান্য আন্দোলনের সূচনা ঘটাতে চেয়েছিলেন এমন এক কর্মসূচির মধ্য দিয়ে যা হবে সর্বজনগ্রাহ্য। এক্ষেত্রে গান্ধীজি লবণ আইন ভঙ্গ কর্মসূচিকে গ্রহণ করেছিলেন। লবণ আইন ভঙ্গ কর্মসূচি গ্রহণের কারণ: 1. সর্বজনগ্রাহ্যতা। গান্ধীজি মনে করেছিলেন লবণ আইন ভঙ্গের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা ঘটলে সমাজে সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ নির্দ্বিধায় এই আন্দোলনে যোগ দেবে, কারণ লবণ যে কোনো মানুষেরই অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য উপাদান। 2. চড়া হারে কর। ব্রিটিশ বিদেশ থেকে আমদানিকৃত যেসব দ্রব্য সামগ্রীর ওপর চড়া হারে কর বসিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল লবণ। গান্ধীজির দৃঢ় বিশ্বাস ছিল যে তিনি যদি লবণের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ওপর থেকে কর প্রত্যাহার করার দাবি নিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন, তাহলে সেই আন্দোলনে ধনী দরিদ্র নির্বিশেষে সকল ভারতবাসী সামিল হবে। 3. বিতর্ক ও গান্ধীজির যুক্তি। লবণ আইন ভঙ্গের বিষয় নিয়ে প্রথমে একটু বিতর্ক ওঠে। জওহরলাল প্রশ্ন তোলেন, স্বাধীনতার সঙ্গে লবণের কী সম্পর্ক? কমিউনিস্ট সহ বিভিন্ন দলের নেতারা আইন ভঙ্গের পদক্ষেপ হিসেবে গান্ধীজির এই লবণকে বেছে নেওয়ার সমালোচনা করেন। বড়লাট আরবিন্দ ব্যঙ্গ করে বলেন, কোট, লবণ আইন অমান্য নিয়ে আমার ঘুমের ব্যাঘাত ঘটবে না, আনকোট। গান্ধীজির যুক্তি ছিল, লবণ যেহেতু ধনী দরিদ্র নির্বিশেষে সকল ভারতবাসীরই নিত্য প্রয়োজনীয় বস্তু, ভারতের অসংখ্য দরিদ্র মানুষ কেবলমাত্র ভাতের সঙ্গে লবণ মিশিয়ে তাদের খুন নিবৃত্তি নিবারণ করে। দেশের অগণিত দরিদ্র মানুষকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে তিনি লবণকেই বেছে নেন এবং লবণ আইন ভঙ্গের কথা ঘোষণা করেন। মন্তব্য: 1930 খ্রিস্টাব্দে 6 এপ্রিল ভোরবেলা আরব সাগরের জলে স্নান করে গান্ধীজি নিজের হাতে আরব সাগরের জল থেকে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেন। প্রশ্ন 20। আইন অমান্য আন্দোলন সূচনার আগে গান্ধীজি ব্রিটিশ সরকারের কাছে কী কী দাবি জানান?
উত্তর, সূচনা। গুজরাটের সবরমতীতে কংগ্রেস ওয়ার্কিং কমিটি গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলনের প্রস্তাব পাস করে। গান্ধীজি ইয়াং ইন্ডিয়া পত্রিকা মারফত ব্রিটিশের উদ্দেশ্যে কিছু শাসন সংস্কার বিষয়ক মতামত প্রকাশ করলেও সরকার এ বিষয়ে নীরব থাকে। গান্ধীজি আন্দোলন শুরু করার ব্যাপারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে গান্ধীজি জানান, কোট, গুরুদেব, আমি দিবারাত্র কঠোরভাবে চিন্তা করছি, কিন্তু চারিদিকে অন্ধকার, আলোর সন্ধান পাচ্ছি না, আনকোট। ব্রিটিশ সরকারের কাছে গান্ধীজির দাবি সমূহ: 1. ইয়াং ইন্ডিয়া পত্রিকায় বিবৃতি। গান্ধীজি ইয়াং ইন্ডিয়া পত্রিকায় এক বিবৃতি মারফত স্বাধীনতার মর্ম কথাটির ব্যাখ্যা করে এবং তাঁর 11 দফা দাবিপত্র পেশ করেন 30শে জানুয়ারি 1930 খ্রিস্টাব্দ। কিন্তু ব্রিটিশ সরকার কোনো রকম উত্তর না দেওয়ায় গান্ধীজি বড়লাট আরউইনের কাছে এক চিঠি লিখে 2রা মার্চ 1930 খ্রিস্টাব্দ জানান যে তাঁর 11 দফা দাবির মধ্যে যে দুর্নীতির উল্লেখ রয়েছে সেগুলি নির্মূল করা না হলে তিনি আইন ভঙ্গের আন্দোলন শুরু করবেন। কিন্তু পৃষ্ঠা 134, বড়লাট আরউইন গান্ধীজির এই হুঁশিয়ারিকে গুরুত্ব না দিয়ে প্রত্যাখ্যান করেন। 2. গান্ধীজির 11 দফা দাবিপত্র। গান্ধীজি তাঁর 11 দফা দাবিপত্রে বলেন: 1. সামগ্রিকভাবে মাদকদ্রব্যের উপর নিষিদ্ধকরণ। 2. আনুপাতিক হারে পাউন্ড স্টার্লিংয়ের সঙ্গে টাকার 11 শিলিং 6 পেনি থেকে 1 শিলিং 4 পেনিতে কমিয়ে আনা। 3. লবণ কর রদ করা। 4. ভূমি রাজস্ব কমপক্ষে 50% কমিয়ে এনে তাকে আইনের নিয়ন্ত্রণাধীন করা। 5. কমতে থাকা করের সঙ্গে তাল মিলিয়ে উচ্চপদস্থ কর্মচারীদের বেতন অর্ধেক বা তার থেকেও বেশি পরিমাণ কমিয়ে আনা। 6. কমপক্ষে 50% সামরিক খরচ কমানো। 7. দেশীয় বস্ত্র শিল্পে সুরক্ষা হিসেবে বিদেশি বস্ত্রের ওপর আমদানি শুল্ক চাপানো। 8. উপকূল বাণিজ্য সংরক্ষণ আইন বন্ধনী শুরু, ভারতীয় জাহাজগুলির জন্য ভারতীয় উপকূল বাণিজ্য সংরক্ষিত রাখা বন্ধনী শেষ চালু করা। 9. হত্যা করা বা ভয় দেখানোর জন্য সাধারণ বিচার বিভাগীয় সালিসির দ্বারা যারা দোষী সাব্যস্ত তাদের ছাড়া সকল রাজনৈতিক বন্দীর মুক্তি, সকল রাজনৈতিক মামলার প্রত্যাহার। 124 ধারা ভারতীয় দণ্ডবিধি 1818 রেগুলেশন ও ওই জাতীয় আইনগুলি বাতিল করা এবং ভারতীয় নির্বাসিতদের ফিরিয়ে আনার অনুমতি দেওয়া। 10. গোয়েন্দা বিভাগ অর্থাৎ সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, এর বিলোপ ঘটানো বা একে জনগণের নিয়ন্ত্রণে আনা। 9. আবার পড়ছি 11. আত্মরক্ষার জন্য নিয়ন্ত্রণ সাপেক্ষে জনগণকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের ছাড়পত্র দেওয়া। 3. আইন অমান্য আন্দোলনের সূচনা। বড়লাট আরউইনের কাছ থেকে উত্তর না আসায় হতাশ গান্ধীজি জানান, নতজানু হয়ে তিনি শুধু এক টুকরো রুটি চেয়েছিলেন, বিনিময়ে পেয়েছিলেন পাথর। গান্ধীজি সিদ্ধান্ত নিয়ে গুজরাটের সমুদ্র উপকূলে ডান্ডি নামক জায়গায় প্রকাশ্যে লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন।